আর শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের স্বাস্থ্য স্পন্দন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি রণবীর আছি আগামী 1 ঘন্টা স্বাস্থ্য বিষয়ক এই আলোচনায়। আজকে আমাদের সঙ্গে আছেন রাজ্যের বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়ন্ত রায়, যিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আমরা আলোচনা করব আজকে যে বিষয় নিয়ে, বয়ঃসন্ধিকালে বিভিন্ন স্ত্রীরোগ সমস্যা এবং প্রতিকার। আপনারা ফোন করুন স্ক্রিনে দেওয়া নিচের এই নাম্বারে এবং বিভিন্ন স্ত্রীরোগ সমস্যা এবং প্রতিকার নিয়ে প্রশ্ন করতে পারবেন। ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা থাকবেন, উনি আপনাদের পরামর্শ দেবেন। নমস্কার জয়ন্তদা, তোমাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আলোচনার প্রথমে যেহেতু আমরা এই টপিকটা রাখছি বিভিন্ন স্ত্রীরোগ সমস্যা এবং সমাধান এবং প্রতিকার নিয়ে, তো আমি প্রথমে জানতে চাইব যে বয়ঃসন্ধিকালে কি ধরনের স্ত্রীরোগ সমস্যা এবং হতে পারে, প্রতিরোধ বা প্রতিকারটা আমরা পরে আসবো, আগে কি সমস্যা হতে পারে। তাহলে আমি শুরুতে বলছি যে বয়ঃসন্ধিকালটা এটা একটা একটা সন্ধিক্ষণ, যখন একটা বাচ্চা অবস্থা থেকে সে প্রাপ্তবয়স্কের দিকে যাচ্ছে, সে না ছোট না বড়। এই সময়টাতেই ওদের অনেক ধরনের যখন যে কম বয়সে যে ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলি থাকে, সেটা আস্তে আস্তে একটা বয়স্ক চেহারা ধরবে, তার পরিবর্তনগুলি আসবে। ফাংশনাল যেসব প্রবলেম আছে, নর্মালি যেসব ফাংশনগুলি হয় সেগুলি চালু হবে। তো এর ফলে এই যে পরিবর্তনটা আসে, তার মধ্যে দিয়ে এই বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের মনের উপর একটা বিশাল একটা চাপ থাকে। ওদের হঠাৎ করে সমস্ত কিছু পরিবর্তন হতে থাকে। এর মধ্যে ওদের এই সময়ে অনেক ধরনের প্রবলেম হয়। তো সেটা অ্যাকচুয়ালি কেন এটা ইম্পর্টেন্ট, যে এই সময়ের যত ছেলেমেয়েরা আছে, এটা শুধু যে মেয়েদেরই হচ্ছে প্রবলেম সে নয়, ছেলেদেরও হচ্ছে এই সময়টায়। তো এই সময়ে যত ছেলেমেয়েরা আছে, ওদের প্রপারলি গাইডেন্সটার অভাব আছে সারা দেশেই। এই পপুলেশনের সংখ্যাটা যদি আমরা বিচার করি, দেখা যায় যে প্রায় 53 মিলিয়ন এই বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েরা আছে দেশে, যাদের জন্য কোথাও কোনো ফ্রেন্ডলি ক্লিনিক নেই। ওদের মানসিকতা, ওদের চাহিদা, ওদের চলন বলন, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ওদের রোগের যে প্রকোপটা, সেটার জন্য ওরা কোথাও গিয়ে ঠিকভাবে দেখাতে পারে না। যেমন ধরো যে যখন এই বয়সের একটা ছেলে মেয়ে বা মেয়ে, ওকে গিয়ে যদি বয়স্কদের লাইনে দাঁড়াতে হয়, ওর ফিজিক্যালি কিন্তু সে কিন্তু একটু ফিল করবে না, কমফোর্টেবল, নেভার কমফোর্টেবল। মেয়েরাই হোক, ওদের প্রবলেমের জন্য ওরা কোথাও যেতে পারে না। আলটিমেটলি ওরা এমন সব রোগের চিকিৎসা যেভাবে করায়, যেমন কিছু কোয়াক, বা নিজেরাই ওষুধ খেয়ে নিল, বা নিজেরাই কোনো চিকিৎসা করলো, হাতুড়ে বৈদ্য যার কাছে পারে সেই হিসেবে গিয়ে আলটিমেটলি ওদের বড় বড় রোগ হয়ে যায়। এবং অনেকের ভুল ট্রিটমেন্টে যেমন অনেক ক্ষতি হয়ে যায়, বিরাট বড় ক্ষতি হয়ে যায়। আর বয়ঃসন্ধিকালে এটার একটা স্পেশালিটি হলো যে এই সময়ে ছেলে মেয়েদের মধ্যে খুব একটা কিউরিওসিটি থাকে, অ্যাডভেঞ্চারিজম থাকে, জানার একটা প্রবল ইচ্ছা থাকে। এটা কি ওরা নিজেরা এক্সপিরিয়েন্স করতে চায়। আর ওদের ব্রেইনের ডেভেলপমেন্টটাও কিন্তু ঠিক সেই রকম নয় যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে ব্রেইনের ডেভেলপমেন্টটা হয়, ওদের কয়েকটা জায়গায় এই ডেভেলপমেন্টটা তখনও পূর্ণ হয় না। ফলে দে আর মোর অ্যাডভেঞ্চারাস। আর ওদের মধ্যে হয় কি যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা নেই, কংক্রিট থিঙ্কিং। তো সেই হিসেবে হয় কি ওদের পরবর্তী সময়ে কি কনসিকুয়েন্সেসগুলি হতে পারে, আরও যে খারাপ হতে, ও শুনে বাট হি ডাজন্ট রিয়েলাইজ। এতে হয় কি, যেমন অ্যাক্সিডেন্ট হবে জোরে চালালে, দে ডোন্ট বদার। অ্যাক্সিডেন্ট হচ্ছে, ও যদি কোথাও গিয়ে এক্সপেরিমেন্ট হিসেবে ড্রাগ নিচ্ছে, তো ড্রাগ এডিকশন হতে পারে, দে নো ইট, স্টিল দে ডু গো ফর ইট। তো এই ধরনের যে ব্রেইনের যে ডেভেলপমেন্ট, তার জন্য কিন্তু ওরা দায়ী নয়। কিন্তু গার্জিয়ান আমাদের সোসাইটিতে ওদের একটা পিকুলিয়ারলি ব্যবহার করে। অনেক সময় বলে যে আজকালকার ছেলেমেয়েরা এইরকমভাবে বাইক চালায়, এরকমভাবে অ্যাক্সিডেন্ট করে, আমাদের সময় তো আমরা করতাম। অ্যাকচুয়ালি উনিও কিন্তু কম বয়সে তাই করেছেন। এটা এইসব ছেলে মেয়েদের কোনো দোষ নেই, কিন্তু ওদের
গার্জিয়ানদের একটা ব্যাপার আছে, ও গার্জিয়ান বা স্কুল কলেজ যেখানেই ওরা পড়াশোনা করবে বা যেখানেই ওদের অ্যাক্টিভিটি থাকবে, খেলার মাঠ, ওইখানে যত লোক আছে সবাই ওদের সাইকোলজি অনুযায়ী বুঝে ওদের সঙ্গে রিয়েক্ট করা উচিত। তার মানে আলোচনা গভীরে যাওয়ার আগে তুমি প্রথমে এটা বলতে চাইছো যে বয়ঃসন্ধিকালে যখন বিভিন্ন শারীরিক কোনো পরিবর্তন হয় তার সাথে সাথে মানসিক পরিবর্তন সেটা একটা বিরাট প্রবলেম। হ্যাঁ, ওই পরিবর্তনের পাশাপাশি যখন কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয় জড়িত থাকে তখন এরকম একটা ক্লিনিক বা এরকম একটা এনভায়রনমেন্ট থাকা জরুরি যেখানে হি অর শি ফিলস কমফোর্টেবল, খুব ইজিলি এটাকে এক্সপ্রেস করতে পারে, চিকিৎসা নিতে পারে। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করেছে সেটা করেছে যে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি ক্লিনিক, আচ্ছা, যেখানে এটা যে হাসপাতালই হতে হবে এমন কোনো জায়গা নেই, এটা সময়ও হবে ডিফারেন্ট। যেমন যারা স্কুল কলেজ থেকে আসবে ওদের যদি বিকেলবেলা আসার সময়, তাহলে সেটা বিকেলবেলা খোলা উচিত। তার জন্য ডেডিকেটেড সব স্পেশালিটি। আমাদের রাজ্যে কিরকম ধরনের কোনো ক্লিনিক আছে? সেটা ট্রেনিং চলছে, কিন্তু ম্যান পাওয়ারের অভাবে সেটা ঠিক ওই সময়ে করা এখনো সম্ভব হয়নি। আচ্ছা, তারপর বয়ঃসন্ধিকালে যে জিনিসটা হয়, আরেকটা হয় যে পিয়ার প্রেশার। দেখবে অনেক ছেলেদের চুলের স্টাইলে একই রকম, বা কেউ আছে বাড়িতে ওদের হয়তো খুব বকাবকি করলো কিছু করলো, কিন্তু দে ফলো দেয়ার ফ্রেন্ডস। তো এই যে অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলি, এটাও কিন্তু বয়ঃসন্ধিকালের ওয়ান অফ দ্য ডিজিজেস, বা এটা একটা ওয়ান অফ দ্য হ্যাবিট। আর একটা হয় যে বয়সকালে এখন যাদের মানে আমরা ভাবি যে আমাদের এই বয়সে হঠাৎ করে এই রোগটা হচ্ছে, এই হচ্ছে, সেটার শুরু কিন্তু হয় বয়ঃসন্ধিকালে। আচ্ছা, যেমন ব্যাড হ্যাবিটস, যে স্মোকিং, তারপর কেউ আছে ড্রাগ অ্যাডিকশন, বা ওদের ফুড হ্যাবিট, যেমন এখন মানে ফাস্ট ফুড। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা এই যে অ্যাডোলেসেন্ট, প্রচুর ফাস্ট ফুডে ওরা ভিড় জমাচ্ছে। আই এম নট নেমিং এনি ফাস্ট ফুড কর্নার, কিন্তু সেইগুলিতে যে ওদের ফুড হ্যাবিটটা এমন হয়ে যাচ্ছে যে হেলদি ডায়েট নেয় না, তার ফলে ওদের ওবিসিটি হচ্ছে, ওদের অন্য ধরনের হার্ট এলিমেন্টস হচ্ছে। এখন বহু কম বয়সী ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাকের হয়। এছাড়া যেটা হয় যে যেহেতু ফিজিক্যাল একটা চেঞ্জ এসে যায় ছেলেদের মধ্যে, ওদের হঠাৎ করে লম্বা হতে শুরু করে, হাইট বেড়ে যায়, তারপর গলার স্বর ভেঙে যায়, ব্রণ উঠতে থাকে। তো বডি ইমেজ ইস্যু ইটসেলফ ইজ এ ম্যাটার। ও কীরকম লাগে দেখতে, ওর নিজেকে সবসময় আয়নার সামনে থাকবে, বাকি লোকদের থেকে দূরে থাকবে, কনশাস থাকে। হ্যাঁ, আর গেটিং অ্যাট্রাক্টেড টু দি অপোজিট সেক্স, ও নিজের দিকে অ্যাট্রাকশনের জন্য ওদের যা যা করার দে উইল ট্রাই এভরিথিং। ইকুয়ালি মেয়েদের মধ্যে সেম, যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, তো ব্রেস্ট ডেভেলপমেন্ট হলে অনেক মেয়েরা করে কি, দে ডু নট, মানে ওরা ঠিক নর্মাল পোস্টার থাকে না, একটু ড্রুপিং হয়ে যায়। এর জন্য পরবর্তী সময়ে কিন্তু ওর মানে যে বডি ইমেজটা নষ্ট হয়ে যায়। ফলে এরকম সাইকোলজিক্যালি অনেক কিছু। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস যে জিনিসটা হলো, আমরা হয়তো ভাবি যে বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা খুব কম। অ্যাকচুয়ালি দে আর ভেরি অ্যাক্টিভ। তখন ওদের মধ্যে স্টার্টিং ফ্রম সব ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি ওদের মধ্যে আছে। ফলে ওদের মধ্যে যৌন রোগ সংক্রমণ ইজ ভেরি ভেরি হাই। তারপর সেক্সুয়াল রিলেটেড বাকি যে ডিজিজগুলি আছে সেটা আছে। আর মেয়েদের যেমন মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটিস, তারপর এইগুলি নিয়ে ওরা তো জানেই না এটা কি নর্মাল না অ্যাবনর্মাল। যেই মুহূর্তে এই সব কিছু একটা হলো, তখন দেখা গেল যে ওরা নিজেরা একটা সেলের মধ্যে চলে যায়, দে ডোন্ট রিঅ্যাক্ট উইথ দি আদার্স। তারপর ওদের মানে আস্তে আস্তে দেখা যায় যে ওরা মাকেও বলতে পারছে না, ছেলে মেয়েদের অন্য বন্ধুদেরও বলতে পারছে না, মানে দে সাইকোলজিক্যালি ফিজিক্যালি সব কিছু দিক থেকে তারা পিছিয়ে পড়ে, পড়াশোনার এফেক্ট হয় এর মধ্যে। তুমি একটু, আমি তোমাকে আটকাচ্ছি, তুমি ওভারঅল অ্যাডোলেসেন্সে বা ওই বয়ঃসন্ধিকালে কি কি সমস্যা শারীরিক বা মানসিক হতে পারে তুমি বললে, কিন্তু যেহেতু আজকে আমাদের আলোচনায় আমরা কনফাইন থাকছে মেইনলি স্ত্রীরোগ সমস্যা এবং প্রতিকার নিয়ে, এটা জানতে চাইবো যে বয়ঃসন্ধিকালে মেয়েদের বা সো ফর দ্য ফিমেলস এর কনসার্ন কি কি ধরনের সমস্যা এই ধরনের হতে পারে, যেটা চিকিৎসার পরবর্তী সময়ে মেয়েদের যেটা প্রথমে যেটা বললাম যে বডি ইমেজ ইস্যু। আচ্ছা, আর একটা হচ্ছে যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। তার মধ্যে ওদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যায়, যে ফুড হ্যাবিট যেটা চেঞ্জ হয়ে যায় তার ফলে দেখা যায় যে ওদের ওবেসিটি বাড়ছে।
তারপর ওদের কেউ আছে যে শুধু স্লিম থাকার জন্য খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, আর নর্মাল ফুড হ্যাবিট থেকেও মানে গ্রুপে অ্যাক্টিভিটিতে ওরা অ্যাবনর্মাল ফুড হ্যাবিটসে বিলিভ করে। এর ফলে ওবেসিটির ফলে ওদের হরমোনাল ইমব্যালেন্স হয়, আচ্ছা, পিরিয়ডের ইরেগুলারিটি হয়। আজকাল আগে যে সময়টা যে পিরিয়ড হতো যে 14-15 বছর বা 13-14 বছরে, এখন দেখা যায় যে 8 বছর 9 বছর 10 বছরের পিরিয়ড হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, যে অ্যাক্সিসটায় সেটাতে আর্লি ম্যাচুরেশন, কারণ ওদের মধ্যে যে টিভিতে বা বই সিনেমা যা দেখে তার মধ্যে দেখে ওদের যে সেক্সুয়াল এক্সপোজার যেটা হয়, ইমোশন ভিজুয়াল স্টিমুলেশন প্লাস নিউট্রিশনে হাই ক্যালোরি ডায়েট, যে ফ্যাট বেড়ে যায়, এই সব কিছু মিলিয়ে ওদের মধ্যে আর্লি হচ্ছে পিরিয়ড হচ্ছে। এটার একটা প্রবলেম হচ্ছে, যেমন আর্লি পিরিয়ড হলে একটা ওভুলেশন হচ্ছে, প্রেগন্যান্সির আসার একটা কমপ্লিকেশন থাকে। এছাড়াও ওদের হাইটটা কমে যায়, আচ্ছা, হাইটটা ওদের অ্যাপিফেশিয়াল ফিউশন হয়ে যায়, ফলে বোন গ্রোথ আর হয় না, তারা একটু শর্ট স্ট্রেচার্ড হয়, আর ওদের মানে পিরিয়ডের ইরেগুলারিটিস সবকটাই হতে পারে। আজকাল যেমন শোনা যায় পলিসিস্টিক ওভারি ডিজিজ, সেটা আগেও ছিল, সবসময় আছে। এটার মেইন একটা প্রবলেম হচ্ছে যে ওবিসিটি। ওবিসিটি হলে এটা যত ওবিসিটি হবে ফ্যাটের মধ্যে ফিমেল হরমোনটা কনভার্টেড হয়ে যায় মেল হরমোনে। তারপর ওদের এটার ফলে হয় কি, ওদের একটা মেল টাইপ অফ হরমোন থেকে যায় বডিতে। মেল হরমোন হলে তার ফিচার্স যেমন ফ্যাট জমবে, শোল্ডার ব্রড হয়ে যাবে, গোফদারি গজাবে, তারপর পিরিয়ড ইরেগুলার হবে, বন্ধ হয়ে যাবে, তার উপর ওর চামড়াটা কালো হয়ে যাবে, ব্রণ হবে, মানে মেয়েদের যে সৌন্দর্যটা সেটা জাস্ট বিপরীত হয়ে যাবে, কিছুটা হলে কম্প্রোমাইজ হয়ে যাবে। আর ইন দ্য লং রান যদি এটাকে ট্রিটমেন্ট নাই করা হয়, ইন দ্যাট কেস ওদের ইনফার্টিলিটি আসতে পারে, বিয়ের পর প্রেগনেন্সি আসছে না, সেই ধরনের প্রবলেম থাকতে পারে। তুমি সমস্যাগুলি নিয়ে বললে, ক্যাটাগরিক্যালি অনেকগুলো সমস্যা নিয়ে বলে, বয়ঃসন্ধিকালে কী কী স্ত্রীরোগ সমস্যা হতে পারে। তো আমি একটু জিজ্ঞেস করতে যাব, যদি প্রিভেন্ট করা যায় কি, আদৌ প্রতিরোধ করা যায় কি, যদি যায় কি কি উপায়ে কিছুটা হলে আমরা প্রতিরোধ করতে পারবো এই সমস্যা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে মা বাবা গার্জিয়ানদের বুঝতে হবে বয়ঃসন্ধিকালটা ইজ ভেরি ডেলিকেট, সেটা খুব একটা মানে একটা স্পেশাল মুহূর্ত জীবনের। সেই সময় ওদের ব্যবহার করতে হবে সাপোর্টিভ। এখন যদি অ্যাক্সিডেন্টলি কোনো একটা প্রেগনেন্সি এসে গেল ওই বয়সে, মা বাবা এমন ধরনের সিন ক্রিয়েট করলো, আলটিমেটলি আনফর্চুনেটলি দ্যাট পারসন মে ফিনিশ লাইফ, অনেক কিছু করতে পারে। ফলে মা বাবাকে এবং বাড়ির সবাইকেই বয়ঃসন্ধিকালের ছেলে মেয়েদের সঙ্গে মোর ফ্রেন্ডলি ব্যবহার করা উচিত, সাপোর্টিভ, যাতে ওর প্রবলেমটা বলতে পারে। অ্যান্ড তার জন্য স্পেশালাইজ সব জায়গাতেই ডাক্তাররা থাকবে, দে উইল হেল্প। আদার যে হেল্পিং যে ইয়েগুলি আছে, অনেক ধরনের সিস্টেম শুরু হচ্ছে, ওদের সেইগুলি নিয়ে ওদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং, প্যারেন্টসদের কাউন্সিলিং, এবং তার কিভাবে বিহেভিয়ারাল চেঞ্জ করা যায় সেটা। আর মা বাবারা যদি ফ্রেন্ডলি হিসেবে ওদের বড় করে এবং প্রপার ডায়েট, এখন দেখা যায় যে মা বাবারাও খুব ফাস্টফুড খেতে পছন্দ করে, তো ছেলে মেয়েদের সেটা একটা হ্যাবিট হয়ে যাবে। তো সেইভাবে নিজেদেরও পরিবর্তন করা, আর যখনই কোনো প্রবলেম হবে ওদের অ্যাজ এ সাপোর্টিভ, অ্যাজ এ গাইড ওদের নিয়ে যাওয়া উচিত যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। মানে খুব ফ্রেন্ডলি বা বন্ধুর মতো ওদের সঙ্গে ব্যবহার করতে লাগবে। এন্ড দ্য রোল অফ প্যারেন্টসটা খুব মাইনে রাখে তুমি, ভেরি ইম্পর্টেন্ট। এবং সমস্যাগুলি সম্পর্কে জানতে লাগবে, ভিতরে ঢুকে ব্যাপারটাকে বুঝে ওকে বোঝাতে লাগবে, এবং এরকম একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ ক্রিয়েট করতে লাগবে যাতে ও কমফোর্টেবল ফিল করে এক্সপ্রেস করতে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যত শীঘ্র সম্ভব চিকিৎসা করে নেওয়া উচিত, এবং ব্যাপারটা বুঝিয়ে ওকে পরবর্তী সময়ে যাতে এই ধরনের প্রবলেম বা সমস্যা না হয় সে সম্পর্কে অবগত করা উচিত। আর কি কি সমস্যা থাকতে পারে জানতে পারে এছাড়া যেমন শারীরিক অন্য কোনো সমস্যার সঙ্গে এই যে সমস্যাগুলি তুমি বললে সেগুলি কতটুকু রিলেটেড, সামঞ্জস্য আছে, এবং
ওই সমস্যাগুলি যদি আমি চিকিৎসা না করি পাশাপাশি সেগুলি কি বাড়তে পারে? তো ইন দ্য লং রান মানে বয়স যত বাড়বে, যখন ওর অ্যাডাল্ট হয়ে যাবে, ওর প্রবলেমগুলি থেকে যাবে, আচ্ছা, সেটা কিওর হবে না। এরপর দেখা যাবে যে ওটার জন্যই সে সারা জীবন কষ্ট পাচ্ছে। ফলে এছাড়াও অনেক ধরনের প্রবলেম আছে যেগুলি একদম এই বয়ঃসন্ধিকাল থেকে শুরু হয়, চলতেই থাকে সারা জীবন। এর জন্যই এই 53 মিলিয়ন পপুলেশনের জন্য অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি ক্লিনিক করা হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি। এর মধ্যে মেনস্ট্রুয়াল হাইজিন আসছে, তো যাতে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন কমানো যায়, যার ফলে হয়তো অনেক ইনফার্টিলিটি হয়, সেইগুলি কমানোর জন্য যা যা লাগে স্বাস্থ্য রক্ষা করার জন্য। তারপর ওদের মধ্যে এনিমিয়া, যে রক্তল্পতা হয়, সেটা কমানোর জন্য। নিউট্রিশন ঠিক হয় না ওদের, কারণ ওদের এমন ধরনের ফুড হ্যাবিট থাকে, সেইগুলি কন্ট্রোল করার জন্য। তো সব দিকেই বয়ঃসন্ধিকালটা খুব ইম্পর্টেন্ট। পিরিয়ডিক্যাল চেকআপটা খুব গুরুত্বপূর্ণ বলছো। পিরিয়ডিক্যাল চেকআপ বা ওদের যখনই কোনো প্রবলেম হয় তখনই যেন ওরা আসতে পারে, সেটা। তো এই ধরনের বয়ঃসন্ধিকালে যে সমস্যাগুলি তুমি বললে, তার মধ্যে সবথেকে তার থেকে প্রধানত যেটা তুমি বেশি নজর দিলে, যেটা মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড আমরা যেটা বলি, এন্ড প্রেগন্যান্সি রিলেটেড। তো আমার একটা প্রশ্ন আছে এখানে, যে সেটা পিউবার্টি হোক বা ওই বয়ঃসন্ধিকালী প্রবলেমটা হোক, যে মেনস্ট্রুয়াল সাইকেলটা, যে পিরিয়ডটা, সেই ক্ষেত্রে সেই পিরিয়ডটা কম হওয়া বা বেশি হওয়া, সেটা কি কোনো রোগের কোনো প্রতিফলন বা অন্য কোনো শারীরিক কোনো রোগের সেটা সাথে দেখতে হয়। সম্পর্ক আছে? অ্যাকচুয়ালি সেটা দেখতে হয়, সেটা কি কোনো রোগের প্রতিফলন, না সেটা এমনিতেই হরমোনাল ইমব্যালেন্সে সেটা হচ্ছে। এখন একটা জিনিস হয় কি, আমরা ধরে নেই যে যাদেরই মানে আনম্যারিড, ওদের প্রেগনেন্সি হচ্ছে, সেইগুলি হচ্ছে, এটা না। এমন অনেক মেয়েরা আছে যারা খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে গার্জেন, ফলে ওদের প্রবলেমও কিন্তু সেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা কিন্তু নিজেরা কোনো ডিসিশন নিতে পারে না, ওরা সবসময় গার্জিয়ানের উপর ডিপেন্ডেন্ট। ফলে ওদের এই যে প্রবলেমটা, সেটা অ্যাড্রেস করাটা সবার জন্য দরকার। তো অবিবাহিত যে ফিমেল পার্সোনাল যারা আছেন, তাদের ক্ষেত্রে এই পিরিয়ডের কম বেশি হওয়াটা কতটুকু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? এটা অবিবাহিত চিকিৎসা করার দরকার লাগতে পারে, কি ডিফারেন্স থাকলে? বলছি, এটা অবিবাহিত বা বিবাহিত সেটার প্রশ্ন না। সবারই যদি পিরিয়ডের ইরেগুলারিটি হয়, কিন্তু পিরিয়ড যখন শুরু হবে, মেনার্কি যেটাকে আমরা বলি, ইনিশিয়ালি 2-2.5 বছর এটা একটু ইরেগুলার থাকে। গ্র্যাজুয়ালি সেটা একটা নর্মাল রিদমে চলে আসে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা ফ্লোটা বেশি হচ্ছে, তাহলে ওদের হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। আর যদি দেখা যায় যে নর্মাল আছে বা কারোর ক্ষেত্রে খুবই কম হয়, যদি কম হয়, সেই ক্ষেত্রে ওদের দেখতে হবে যে হরমোনাল সাপোর্টগুলি সব কিছু ঠিকঠাক আছে কিনা, আরো কিছু ফার্দার ইনভেস্টিগেশন বা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার লাগবে। হ্যাঁ, আমাকে জয়ন্তদা বলে, প্রায় সময় এইসব যখন সমস্যাগুলি থাকে, বিশেষত পিরিয়ড নিয়ে কিছু কিছু ব্যথা বা ডিসমেনোরিয়া যেটা আমরা বলি, সেটা কি কারণে হয় বা হলে কি করতে লাগে? ইনিশিয়ালি মেজরিটি পেইনস আর স্পাসমোডিক। সেটা হচ্ছে কি, যখন ব্লিডিং শুরু হয়, তখন একটু মানে ছোট ছোট ক্লট যাওয়ার জন্য ইউট্রাসটা স্কুইজ করে দেয়, তখন একটা ব্যথা হয়। সেই ব্যথাটা, ক্লটটা বেরিয়ে গেলে কমে যায়, তার জন্য একটু অ্যান্টিস্পাসমোটিক লাগে। স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে না। যদি দেখা যায় বয়ঃসন্ধিকালে ওদের মেজর কোনো প্রবলেম আছে বা একটা সময় পেরিয়ে গেছে, তারপরেও পিরিয়ড হচ্ছে না, তখন দেখতে হয় তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, ইউট্রাইন অ্যানোমালি বা অন্য কোথাও কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, বা হরমোনাল সাপোর্ট ঠিক আছে কিনা, বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। অনেক ধরনের জিনিসই হতে পারে। ওই সময়ই সেটা ডায়াগনোস করা উচিত, এবং যখন প্রবলেম নিয়ে আসবে তখন দেখতে হবে। বেস্ট ওয়েতে, তোমাকে যদি অনেক সময় ঘরের কিছু টোটকা মা বাবারা দিয়ে থাকেন এইসব ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে, দ্য বেস্ট ওয়ে এই ক্র্যাম্পটাকে রিলিভ করতে গেলে কি করা যেতে পারে আপাতত ভাবে? অ্যাটলিস্ট রাত্রে এটা আমি কখন না, আপাতত ভাবে যেটা আমরা অ্যান্টিস্পাজমোটিক অনেকগুলি আছে, আমি কোনো ওষুধের নাম বলবো না, কিন্তু অ্যান্টিস্পাজমোটিক দেওয়ার আগে দেখে নিতে হবে যে ওর এটাতে সুইটেবল কিনা, বা অন্য কোনো কারণে পেইন হচ্ছে কিনা। না দেখে না জেনে কোনো দিনই কোনো ওষুধ নেওয়া উচিত না, সেটা ভালো জায়গায় খারাপও হতে পারে। আর যখনই কোনো প্রবলেম হবে, অবশ্যই
ডাক্তারের কনসালটেশন নিয়েই তার চিকিৎসা করা ওষুধ উচিত। খেতে লাগবে। অবাধ ডাকা সেটাকে কোনো দিনই নেগলেক্ট করা উচিত হবে না। এই সমস্যাটা ছাড়া জয়ন্তদা আরো যে বিভিন্ন ডেভেলপমেন্টাল থাকে, বয়সন্ধিকালে আবার মেলিগনেন্সিও আসতে পারে। মেলিগনেন্সির কথা বলছিলাম যে কি অ্যাবনর্মাল, প্রাথমিকভাবে তো ডাইরেক্টলি ওই জায়গায় গিয়ে পেশেন্ট সাধারণত বোঝে না, সামগ্রিকভাবে সবটা বোঝার আগে প্রাথমিকভাবে কি ডিফারেন্স ফিল করলে, কি একটা অসামঞ্জস্য ফিল অনুভব করলে যে ডাক্তারের কাছে যাওয়া উচিত, সেগুলি যদি তুমি বলো কি কি ডিফারেন্স হলে চিকিৎসা একটা হচ্ছে কি, যেমন পিরিয়ড যদি 15 বছর পেরিয়ে গেছে হচ্ছে না, যার ব্রেস্ট ডেভেলপমেন্ট নেই, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কোনো ডেভেলপমেন্ট নেই, ওদের একটা চেক আপ হওয়া উচিত। তারপর দেখা যায় যে অনেক বাচ্চাদের যে ওভারিয়ান মেলিগনেন্সি থাকতে পারে, বয়সন্ধি গেলে মেলিগনেন্সি আসতে পারে। মানে তুমি ক্যান্সারের কথা বলছো না, আমি সবাই আসতে পারে। তো কোনো ধরনের যদি কোনো অ্যাবনর্মালিটি ফিল হয় সেটা দেখা উচিত। আর এন্ডোমেট্রিওটিক সিস্ট তো হতেই পারে, সেটা শুধু যখনই পিরিয়ড শুরু হয় সেগুলি আসতে পারে। আর ওভারিয়ান সিস্ট বললেই মানুষের একটা মানে আতঙ্কগ্রস্ত হয়, কিন্তু সেটা নর্মাল। প্রত্যেক মাসেই একটা করে ওভারিতে সিস্ট হবে, যার থেকে একটা ওভাম বেরিয়ে আসবে, আলটিমেটলি সেটা থেকে প্রেগন্যান্সি আসবে। কিন্তু সেই সিস্ট হয়েছে বলেই মা বাবা ছেলে মেয়েদের নিয়ে দৌড়তে থাকে। তো এইগুলি একটা সাইকোলজিক্যাল স্ট্রেস করে দেয়। সো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে এক্সেসিভ ব্লিডিং বা খুব কম ব্লিডিং বা একদম ব্লিডিং নাই হওয়া, সেগুলি ভালোভাবে চেক আপ করানো উচিত। বিভিন্ন রোগগুলি পাশাপাশি যেগুলি থাকে, যেগুলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ওই ক্ষেত্রে ওই বয়সে কি কি ধরনের সবগুলি যা অ্যাডাল্টে হয়, দোজ আর সেক্সুয়ালি অ্যাক্টিভ মানে টিনেজার্স, ওদের মধ্যে সব ধরনের ইনফেকশন আসতে পারে। এইচআইভি, এইডস আর সিফিলিস থেকে শুরু করে গনোরিয়া সব আসতে পারে, সব এরকম আমরা পাই, প্রচুর পেশেন্টই পাই, ওদের চিকিৎসা হয়, সেটার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাকে যদি অবহেলা করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে খুব বড় বিপদ হবে। তুমি যদি জয়ন্তদা ওই নির্দিষ্ট সময়টার মধ্যে যখন যে কোনো একটা ফিমেল মেনস্ট্রুয়েটিং, হেলথ বা হাইজিনটা নিয়ে যদি কিছুটা বলো, কিভাবে ক্যাটাগরিক্যালি হাইজিনটা মেনটেন করা যায় বা যাওয়া উচিত? হাইজিনটা হচ্ছে এখন গভর্নমেন্ট থেকে ইভেন স্যানিটারি ন্যাপকিনও দেওয়া হয়, সেটা খুব ইভেন সেই ধরনের ভেন্ডিং মেশিনও শুরু করবে আমার এখানে, এটা ফুললি স্পন্সর্ড বাই গভর্নমেন্ট। আর আমরা কখনোই বলি না যে এই যে ক্লথ ইউজ করার জন্য, কারণ সেটাতে থেকে ইনফেকশনের চান্স বেশি থাকে। আর হাইজিনিক যেসব স্যানিটারি ন্যাপকিন আছে সেটা ব্যবহার করার জন্য, আর সেটাতে ওদের সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে। ওরা যখন পিরিয়ড হয়, যে একটা আছে যে ওদের আইসোলেট করে দেওয়া হয়, এতে ওদের আরও বেশি প্রবলেম হয় বয়সন্ধিকালে। ফলে ওদের সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া উচিত। আর পরিষ্কার পরিচ্ছন্নতা জাস্ট নর্মাল হাইজিন, আর যদি বেশি ব্লিডিং হয় ফ্রিকোয়েন্ট প্যাড চেঞ্জ করা, আর শরীরে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, বা নিউট্রিশন যেন মেনটেন হয়, ভালো ডায়েট নেওয়া, দ্যাটস অল, এর বেশি কিছু লাগে না। তুমি কথা বলছিলে মেলিগনেন্সি নিয়ে, এই মেলিগনেন্সি নিয়ে কথা বলতে গেলে আর কোন কোন শরীরের পার্টিকুলার কম্পোনেন্ট আমরা নজর রাখবো যেখানে ক্যান্সার ডেভেলপ করতে পারে? যেমন হয়তো ব্রেস্ট ক্যান্সার হতে পারে, সেই ক্ষেত্রে তুমি কি কিছু যদি ব্রেস্ট ক্যান্সার হতে পারে, দ্যাট ইজ ভেরি রেয়ার। আরেকটা জিনিস আছে, যেমন মেনস্ট্রুয়াল প্রচুর ব্লিডিং হয়, ওর কিছুতেই রক্ত জমাট বাঁধে না, তাদের কিন্তু আমরা চেক করি যে লিউকিমিয়া জাতীয় কোনো রোগ আছে কিনা, কারণ তাহলে তো ওর ব্লিডিং বন্ধ হবে না। তাছাড়া এন্ডোক্রাইন, যেমন থাইরয়েডের প্রবলেম আসতে পারে, কারণ ওই গ্রোথের সময় একটা প্রবলেম হবে, থাইরয়েড রিকোয়ারমেন্ট ইজ হাই। তো পাশাপাশি বাকি যে অর্গান আছে, আমরা গাইনি হিসাবে শুধু এটাই দেখব যে ওভারিয়ান মেলিগনেন্সি ইজ কোয়াইট হাই। আচ্ছা, ওভারিয়ান মেলিগনেন্সি, কিছু টাইপের ওভারিয়ান মেলিগনেন্সি আছে, সেটা কম বয়সে মেয়েদের মধ্যে হয়। তো ব্রেস্ট ক্যান্সারের যেরকম একটা প্রিভিলেন্স বা ইনসিডেন্স এখন হচ্ছে, বা সেই ক্ষেত্রে এটা থেকে দূরে থাকার জন্য কি ধরনের ব্রেস্ট ক্যান্সার অ্যাকচুয়ালি এটার জন্য BRCA1, BRCA2
টু যে জিনগুলি আছে সেটা দেখা গেছে যে ফ্যামিলিয়াল একটা লিনিয়েজ থাকে। কিন্তু ব্রেস্ট ক্যান্সার এখানে যেমন আমরা বলছি যে ব্রেস্ট ক্যান্সার খুব বেড়ে গেছে, আমাদের এখানে কিন্তু ব্রেস্ট ক্যান্সার আছে ইন কম্প্যারিজন, এখনও এটা নাম্বার ওয়ানে আসতে পারেনি। কারণ এটা হচ্ছে কি আমাদের এখানে সার্ভিক্স জ্বরের গ্রীবার যে ক্যান্সার, ওভারির ক্যান্সার এগুলি এত বেশি, সেটার পরে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আর যখন আমরা এখন কিন্তু গ্র্যাজুয়ালি সার্ভাইকাল ক্যান্সার কমে আসছে, কারণ আর্লি স্ক্রিনিং, প্রপার ট্রিটমেন্ট, ফলে ক্যান্সার আগেই ডিটেক্ট হয়ে যায়। আনফর্চুনেটলি ওভারিয়ান ম্যালিগন্যান্সিগুলি সেটা আগে ডিটেক্ট করা যায় না, এটা সাইলেন্ট কিলার, সেটা আস্তে আস্তে বড় হতে থাকে যখন এটা একটা সিমটমে আসে তখন এটা অনেক দেরি হয়ে যায়। ফলে কিছুটা রিলিফ দেওয়া যায়, কন্ট্রোল করা যায়, কিন্তু দিস ইজ নট প্রিভেন্টেবল। আর সার্ভাইকাল ক্যান্সার ইজ প্রিভেন্টেবল, ওর জন্য একটা HPV ভ্যাকসিন এসে গেছে। কিন্তু ব্রেস্ট ক্যান্সার ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি, কারণ ওদের সার্ভাইকাল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার ওরা অনেক কমিয়ে নিয়েছে। সো দ্যাটস ওয়াই যে ব্রেস্ট ক্যান্সারটা এখন ওদের মধ্যে মোস্ট প্রমিনেন্ট। এমন অনেক ইয়েরা আছেন বিখ্যাত, অ্যাঞ্জেলিনা জোলি বোধহয়, যে নিজের মাস্টেক্টমি করিয়ে নিয়েছেন, কারণ ওর স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার অ্যাজ এ প্রিভেনশন। প্রিভেনশন অপারেশন করলেই যে মুক্তি পাবে দ্যাট ইজ নট কারেক্ট। তারপরেও অনেক জায়গায় সেই জিনের কারণে হতে পারে। তোমরা প্রায় সময় বলে থাকো যে এই সিএ ব্রেস্ট বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে নিজে অনেক সময় ঘরে চেক করে। হ্যাঁ, অবশ্যই। প্রপার ওয়েটা কিভাবে তুমি যদি বলে থাকো? প্রপার ওয়েটা হয় কি, অ্যাকচুয়ালি আমরা যখনই নিজের শরীরটা দেখি, আমরা প্রত্যেকেই, সে পুরুষ আর নারী যাই হোক, আমরা শুধু আয়নার সামনে গিয়ে নিজের চেহারাটা দেখি, চুলটা দেখি, বাস চলে যাই। কিন্তু নিজের শরীরের পুরো অঙ্গটাকে সেই হিসেবে আমরা কেউ চেক আপ করি না। তো তার জন্য ব্রেস্ট ক্যান্সারের একটা আছে মডিউল, সেটাতে ব্রেস্টের যেমন স্কিন দেখতে হবে, ব্রেস্টে কোনো অ্যাবনর্মাল সিক্রেশন আসছে কিনা সেটা দেখতে হবে, ব্রেস্টের নিচের যে স্কিনটা আছে সেটা দেখতে হবে। তারপর হাতটা শক্ত করে, মানে মাসলটাকে শক্ত করে, তার উপরে হাতের তালু দিয়ে ব্রেস্টটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে। আঙুল দিয়ে দেখলে ব্রেস্টে চাকা চাকা লাগবে, ওটাতে মনে হবে টিউমার আছে। সেই হিসাবে ছোট ছোট লাম্পও ওটা ধরা পড়ে। লাম্প হলেই যে ম্যালিগন্যান্সি হয়ে গেছে সেটা নয়, সেটা দেখতে হবে যে কী কারণে হয়েছে, তার জন্য ওষুধও আছে। আর ব্রেস্ট ক্যান্সার হলে সঙ্গে সঙ্গে যদি সেটাকে মানে ডিটেক্ট করে, যত তাড়াতাড়ি সম্ভব ডিটেক্ট করে আর্লি ট্রিটমেন্ট করা যায়, তাহলে প্রগনোসিস ইজ মাচ বেটার। আচ্ছা। আর ব্রেস্ট ক্যান্সার এইগুলি মানে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করে না শেখাতে পারলে এটা মুশকিল। তুমি যদি একটা মাঝখানে বলছি HPV ভ্যাকসিনের কথা বলছিলে, তো এটা কতটুকু মাইনে রাখে আমাদের এই ছোট্ট রাজ্যে? আমরা কি দিয়ে থাকি, তোমরা কি প্রেসক্রাইব করে থাকো? এখনো এটা শুরু হয়নি। এটা নিয়ে মাঝখানে একটা কনফিউশন ছিল। ইন্ডিয়ারই কোথাও একটা ট্রায়ালের সময় একদিন বোধহয় মারা গেছিলেন, তারপরে সেটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে, আলটিমেটলি সেটা গুটিয়ে নেওয়া হয়েছে। আবার এটা আসছে। এটা হয় কি, HPV যে অনেকগুলি স্ট্রেইন আছে, সেই স্ট্রেইনের মধ্যে দেখা গেছে সেই ভ্যাকসিনটা দিলে সেটার মধ্যে ম্যালিগন্যান্সি অনেকাংশে সেটা প্রিভেন্ট করা যায়। এখন যেটা বলছে যে প্রথমে যেটা বলতো যে একদম মানে সেক্সুয়াল রিলেশন শুরু হওয়ার আগে এটাকে দিতে হবে। একবার ইনফেকশন হয়ে গেলে সেটা প্রিভেনশনের কোনো স্কোপ নেই। সেটার কিছুটা মডিফিকেশন হচ্ছে, নতুন গাইডলাইন আসছে, সেগুলি এখনও ফুল ফ্লেজেড দেওয়া হচ্ছে না, কিন্তু দিস আর দেয়ার। আর আরেকটা জিনিস জানতে চাইবো, আমরা যেই মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা আজকে বিষয়বস্তু রাখছিলাম, তার বাইরে গিয়ে আমরা কিছু আলোচনা করছি। দুইটা পিরিয়ড সাইকেলের মাঝখানে যদি গ্যাপটা কম হয় অনেকের, সেই ক্ষেত্রে কি অন দ্যাট পার্টিকুলার টাইমে প্রেগনেন্সি আসতে পারে? কেন বা কী কারণে? তখন কি প্রিভেন্ট করা উচিত? প্রিভেনশন যেমন পিরিয়ড না হলেও প্রেগনেন্সি আসতে পারে। ওভুলেশন হচ্ছে, হয়তো পিরিয়ড হচ্ছে না, মানে ব্লিডিং হচ্ছে না। যেমন যারা অনেক সময় ব্রেস্ট ফিডিং করেন তখন বেশিরভাগ সময় দেখা যায় যে ওভুলেশন হয়, কিন্তু মানে ওভুলেশন হয় না তাই ধরে নিই আমরা, কিন্তু তখনও কিন্তু ল্যাকটেশনাল অ্যামিনোরিয়ার মধ্যেও কিন্তু ওভুলেশন হয় এবং প্রেগনেন্সি আসতে পারে। সেই ধরনের অনেক পেশেন্ট আমরা পাই।
আর কখনোই মানে ওভুলেটিং এজ গ্রুপে যে কম বয়সী মহিলাদের থেকে ইভেন প্রিমেনোপজাল মহিলাদের মধ্যে যে কোনো সময়ই কিন্তু প্রেগনেন্সি আসতে পারে। ওভুলেশন ইরেগুলার হতে পারে কিন্তু ওভুলেশন হবে। যেমন আরেকটা প্রশ্ন প্রায় সময় আমরা শুনে থাকি যে অনেক সময় অনেকে ওবেসিটি হয়ে যায়, যে কন্ট্রাসেপটিভ পিলগুলি যেগুলি ইউজ করা হয় তার সঙ্গে ওবেসিটির কোনো রিলেশন আছে কি? আছে। যেগুলি কমনলি যেগুলি ট্যাবলেট আমরা ইউজ করি সেইটাতে ওবেসিটি বাড়ে। আর মডার্ন যেসব কিছু পিল আসছে, লো ডোজ পিল, এবং ওদের মধ্যে ওবেসিটি হওয়ার চান্সটা অনেক কম, কিন্তু হতে পারে। ফলে ওদের এক্সারসাইজ করা এবং ডায়েট সেভাবে নেওয়া, সেগুলি নিলে ওবেসিটিটা সেরকম হবে না। অবস্থার সাপেক্ষে অনেক সময় দেখা যায় যে অনেকে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ নিয়ে থাকেন, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? কন্ট্রাসেপটিভ ট্যাবলেটস বা যে ধরনের যে বাকি যেগুলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ যা আছে সবই নেওয়া যায়। তো কিছু কিছু গ্রুপ আছে যাদের আমরা সব ওষুধ দেওয়া যায় না, যেমন ধরুন ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, সেগুলি আমরা যে যাদের কোনো বাচ্চা হয়নি ওদের দেওয়া উচিত না, কারণ যদি ইনফেকশন হয় তাহলে ভবিষ্যতে মুশকিল হবে। আর ট্যাবলেটস সবই দেওয়া চলে। আবার আজকাল অ্যাডভোকেসি চলছে যে ওরাল কন্ডোম ব্যবহার করার জন্য, কারণ এটার আরেকটা বেনিফিট হচ্ছে যে শুধু যে কন্ট্রাসেপটিভ তা নয়, এটা অনেক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইচআইভি এইসবই এটাকে এইচআইভি প্রিভেনশন করে, মানে সেটা তার জন্য সেটাকে আজকাল বেশি অ্যাডভাইস করা হয়। তবে কন্ট্রাসেপটিভস ট্যাবলেটস বা যাই আছে, অ্যাজ এ ডক্টর উই ডু নট প্রেসক্রাইব। আমরা কিন্তু পেশেন্টদের পছন্দ অনুযায়ী সেটা দেওয়া হয়, কারণ ওনারা কোনটা ইউজ করবেন কি করবেন না সেটার উপরে ওনাদের চয়েস, ওনাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেইগুলি নিয়ে সেটা ওনার সামনে রাখা হয় যে কোনটা সাইড ইফেক্ট কী, কোনটা যে ধরুন একজন খুব ফ্যাটি, ওনার ওবেসিটি আছে, তো ওনার জন্য নিশ্চয়ই অরাল কন্ট্রাসেপটিভ পিল সেই ধরনের সেগুলি সুইটেবল না। তো ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ আছে, সব ধরনেরই আছে। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ তো অনেক রকমেরই আছে। তো ফলে ওদের ব্যবহার করতে হবে যাতে প্রেগনেন্সি, অনেকের একটা ধারণা আছে কি যে প্রেগনেন্সি এলো আমি এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করিয়ে নিলাম। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ নট এ কন্ট্রাসেপটিভ। এই যে সাইকোলজিক্যাল জিনিস, মানে একটা ব্যারিয়ার আমাদের এই রাজ্যে মেইনলি দেখা যায়, যে সেটা যখন তখন খুশি যেন ওরা বলে যে ডিএনসি করে নেব। দিস ইজ খুব একটা বাজে একটা জিনিস, সেটার খুবই খারাপ, এর বাজে সাইড এফেক্ট আছে। আর দোকান থেকে যে ওই ওষুধপত্রগুলি কিনে যে ওভার দ্য কাউন্টার যেগুলি চটপট যখন খুশি নিয়ে খেয়ে নেয়, যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভস বা অ্যাবর্টিফিশিয়েন্ট ট্যাবলেট আছে সেগুলি, আমরা এমন অনেক পেশেন্ট পাই যার একটোপিক প্রেগনেন্সি, মানে টিউবে বাচ্চাটা এসে গেছে, সেখান থেকে আর জরায়ুর ভিতরে আসেনি, টিউবেই আটকে গেছে, সেই একটোপিক প্রেগনেন্সি ফেটে গেছে এইসব খাওয়ার পর। এরপর ইমার্জেন্সি দৌড়াদৌড়ি করে হাসপাতালে আনলো এবং তাকে ইমার্জেন্সি করে অপারেশন করতে হলো, অনেক ব্লাড লাগলো। তো কখনোই এটাকে এত লাইটলি নেওয়া উচিত না, বিশেষজ্ঞ ডাক্তার দেখি, হাসপাতালে দেখি সেটা করা উচিত। শারীরিক অন্য কোনো সমস্যার সঙ্গে এই অরাল কন্ট্রাসেপটিভ পিলগুলি যেগুলি থাকে সেগুলি কতটুকু, যেমন ডায়াবেটিস, যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, হরমোনাল কন্ট্রাসেপটিভ পিল সেইগুলি আমরা কন্ট্রোল না হলে আমরা দিতে পারি না। তারপর যদি কোথাও কোনো ইনফেকশন থাকে, স্পেশালি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে, তাহলে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস এগুলি খুব ডেঞ্জারাস, কন্ট্রাইন্ডিকেটেড। তাছাড়া অ্যাবনর্মাল ব্লিডিং যদি থাকে তার জন্য দেওয়া হবে না। বা হার্ট ডিজিজ কারোর আছে, যে ব্রেস্ট ম্যালিগন্যান্সির হিস্ট্রি আছে, তারপর মানে ভেইনে রক্ত জমাট বেঁধে যাওয়ার হিস্ট্রি আছে, ওদের কন্ট্রাসেপটিভ দেওয়া যাবে না। ফলে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে কে কোনটার জন্য সুইটেবল, সেইগুলি যখন ক্লায়েন্ট হিসেবে যখন পেশেন্ট আসে তখন ওনাদের সঙ্গে সেইগুলি ডিসকাস করে সেটা চুজ করা হয়। আর ওভার দ্য কাউন্টার হয় কি, ওদের গেল আমাকে অমুকটা দিন, উনি দিয়ে দিলেন অ্যান্ড সেটা খেলো, কমপ্লিকেশন হলো, তো এসে ডাক্তারকে বললো যে
আমি তো এরকম করেছি, কেন আমার এটা হলো? সো দিস ইজ মানে কি বলবো, এটা কিন্তু আমরা পাই অনেকেই। আমরা যদি আরেকটা দিকে যাই, যেমন প্রসবকালীন যে সমস্যাগুলি হয় বিশেষত মায়েদের ক্ষেত্রে, ম্যাটারনাল মর্টালিটি বা ওইরকম সেটার রেটটা কতটুকু বা কিরকম তোমরা অ্যাকচুয়ালি এইখানে ত্রিপুরার রেটটা ওভারঅল স্টেটে তো আমাদের কম, ইন্ডিয়ান তবু প্রচুর প্রিভেন্টেবল সিচুয়েশন, মানে ওগুলি প্রত্যেকটা ডেথই প্রায় প্রিভেন্ট করা যায়। মানে এটা খুব আনফর্চুনেট যে যে সময়ে ওনারা আসেন ওদের হয়তো মৃত্যু আমরা আটকাতে পারি না, কিন্তু মেজরিটি অফ ম্যাটার্নাল ডেথস, গর্ভকালীন মায়েদের যে মৃত্যু হয় তা প্রিভেন্টেবল। তার জন্য কি দরকার? একদম শুরুতে হাসপাতালে গিয়ে ওদের চেক আপ করানো উচিত, গর্ভ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, সময় মতো প্রত্যেক যেখানেই আপনারা যাবেন দেখবেন যে আপনাদের ওজন নেওয়া হচ্ছে কিনা, আপনাদের ব্লাড প্রেশার মাপা হচ্ছে কিনা, রক্তল্পতা বা বাকি সব পরীক্ষা নিরীক্ষাগুলি করা হচ্ছে কিনা, কোনো সংক্রমণ জাতীয় রোগ আছে কিনা সেটা দেখতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে এমন কিছু ঘটনা আছে, যেমন ধরুন আগে অনেকগুলি প্রেগনেন্সি লস হয়েছে বা অ্যাবর্শন করিয়েছেন, এবার গিয়ে ফুলটা একদম নিচে চলে এলো, ফলে যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি, বা আগের বার সিজার হয়েছে, সেটাও কিন্তু বর্তমানে হাই রিস্ক সিচুয়েশন। ফলে হাই রিস্ক সিচুয়েশন যতগুলি আছে ওদের ইনস্টিটিউশনেই ডেলিভারি হতে হবে, যেখানে ব্লাড দেওয়া সম্ভব, যেখানে অপারেশন করা সম্ভব, সেই রকম জায়গায়। আর আজকালকার এই যুগেও এখনও মানুষ বাড়িঘরে ডেলিভারির কথা চিন্তা করে, সেটা মারাত্মক। এবং এমন অনেক পেশেন্ট আমরা দেখেছি হাসপাতালে এনে অবধি পৌঁছতে পারেনি। ফলে যতগুলি ম্যাটার্নাল ডেথ, এটা এত দুঃখজনক যে ওদের প্রিভেন্ট করা যায়, প্রোভাইডেড এটা আমরা সম্মিলিতভাবে যে যারা সেখানে আমরা যারা সার্ভিস প্রোভাইডার বা যিনি আসছেন বাড়ির লোক সবাই মিলে যদি চেষ্টা না করি, এটা সম্ভব না। শুধু ইনস্টিটিউশনের উপরেও এটা করা যাবে না। আর আপনারা যে ইনস্টিটিউশন যাচ্ছেন সেই ইনস্টিটিউশনেও যদি সেই ধরনের ফ্যাসিলিটিস না থাকে, সেটাও একটা দুর্ভাগ্যজনক। আর একা করে কোনো ডাক্তার কিছু করতে পারবে না, কালেকটিভ এফোর্ট। ইভেন সিস্টার, জিডিএ, ব্লাড ব্যাংক টেকনিশিয়ান, সবার একটা প্রয়োজনীয়তা আছে। অ্যানাস্থেসিওলজিস্ট, অ্যানাস্থেসিয়ার যে বিশেষজ্ঞ ডাক্তার আছে, ওনার সঙ্গে দরকার হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট, মানে একটা চেইন অফ পিপুল আর দেয়ার। কিন্তু যদি ওনারা না থাকেন, অনেক ক্ষেত্রে ওদের পেশেন্টকে রেফার করে দিতে হয়। পেশেন্ট যখন ঘুরে আলটিমেটলি এখানে এলো, তারপরেও দেখা যায় যে এত পেশেন্ট এসছে, সিরিয়ালি করতে করতে দেখা যায় যে অনেকের অনেক বিপদ হয়ে যায়। ফলে সেইগুলি আনফর্চুনেট। তো প্রধান কারণগুলি হচ্ছে রক্তল্পতা, উচ্চ রক্তচাপের জনিত যে অ্যাক্লামসিয়া, প্রি অ্যাক্লামসিয়া, তার জন্য, তারপর গর্ভকালীন রক্তক্ষরণ বা ডেলিভারি হতে গিয়ে হঠাৎ করে বাচ্চাটা আটকেই গেল আর এগিয়ে আসছে না, তার জন্য অনেক সময় জরায়ু ফেটেও যায়, অপারেশন করতে হয়, অবস্ট্রাকটেড লেবার। আর বাকি এইগুলি হচ্ছে ইনফেকশন। সেপসিস হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ, যে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে জীবাণুমুক্তভাবে যদি ডেলিভারি করানো না যায় বা তাকে যদি সেইভাবে পরিষেবা না দেওয়া যায়, তাহলে ইনফেকশন হয়েও সুস্থভাবে সব কিছু হওয়ার পরও দেখা গেল যে মা বা ওই বাচ্চা দুজনেই হয়তো মানে মৃত্যু হতে পারে বা নাও হতে পারে, কিন্তু কমপ্লিকেশন অনেক বেশি। আর শারীরিক অন্য কি কি সমস্যার ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নিতে লাগবে? যে যাদের ওজন খুব কম, আচ্ছা, যাদের ওজন খুবই কম, মিনিমাম 45 কেজি যদি না থাকে, দেখা যায় যে ওদের প্রেগনেন্সি আউটকাম খুব পুয়ার হয়। আচ্ছা, তো এমন অনেক আছে যারা খাওয়া দাওয়া ঠিকভাবে করেন না, নিজের যত্ন নেন না। আর প্রেগনেন্সির সময় বাড়ির সবারই একটা এই যে গর্ভবতী যে মা, ওকে সাপোর্ট করা উচিত, জবরদস্তি নিজের জ্ঞান জাহির না করে। যেমন ওরা বলে আমার সময় তো আমি এই করেছি, তুমি কেন এমন করছো, এইগুলির কোনো মানে যৌক্তিকতা নেই। প্রত্যেক মানুষই ডিফারেন্ট। ওকে সাহায্য করা, মানসিক এবং শারীরিক দিকে ওকে সাহায্য করা, নিউট্রিশন ভালো করে সাহায্য করা, আর হাসপাতালে নিয়ে গিয়ে প্রথম থেকেই দেখানো, ইনভেস্টিগেশনগুলি করা। বাকি যদি কোনো প্রবলেম থাকে তখন বলা যায়, যেমন ধরুন একটা কারোর আর্লি একটা প্রেগনেন্সির ডায়াগনোসিস হলো, আর দেখা গেল যে ভদ্রমহিলার হার্টের রোগ আছে, সে মাইট্রাল স্টেনোসিস থাকতে পারে,
এবং সেটা হয়তো খুবই সিরিয়াস সিচুয়েশনে আছে, যার থেকে হয়তো প্রেগনেন্সি অ্যাডভান্স হলে মহিলা মারাও যেতে পারেন, তখন আমরা আবার অ্যাডভাইস করি যে এই প্রেগনেন্সি ইজ নট সুইটেবল, অ্যাবর্শন করিয়ে নেওয়া। মার যেন মৃত্যু না হয় প্রথমত, ওনারা অবশ্যই পরবর্তী সময় বাচ্চা নিতে পারবেন যদি সেটা অপারেশন করে মাইট্রাল ভালভ ঠিক করে নিয়ে করা যেতে পারে। এই সমস্যাগুলির সমাধানগুলি প্রেগন্যান্সি আসার আগে করা উচিত। তার জন্য একটা কাউন্সিলিং দরকার। যারা প্ল্যান করেন যে প্রেগন্যান্সি নেবেন, তার আগে সমস্ত ধরনের কাউন্সিলিং করে পরীক্ষা নিরীক্ষা করে নিলে ভালো। এইচআইভি আক্রান্ত মায়েরা কি সুস্থ একটা বাচ্চা জন্ম দিতে পারে? দিতে পারে, অবশ্যই দিতে পারে। কি কি চিকিৎসা করতে হবে সেখানে এআরটি সেন্টারে গিয়ে রেগুলার ওদের অ্যান্টিরিট্রোভাইরাল থেরাপি নিতে হবে, রেগুলার চেকআপে থাকতে হবে, এবং সেইভাবে থাকলে ওদের বাচ্চা সুস্থই থাকে। বেশিরভাগ বাচ্চাই সুস্থ থাকে আর রোগ ছড়ানোর চান্স কমে যায়। কি কি পরীক্ষা নিরীক্ষা যন্ত্র তুমি অ্যাডভাইস করছো যে প্রেগন্যান্সি থাকাকালীন করা উচিত সাধারণভাবে? একটা তো হচ্ছে রক্তের গ্রুপ পরীক্ষা, তো অবশ্যই শরীরে রক্তল্পতা আছে কিনা তার জন্য হিমোগ্লোবিন পরীক্ষা করা, শরীরের যে মানে ব্লাডের যে কণিকাগুলি আছে, যে হোয়াইট ব্লাড সেলস, ডিফারেন্সিয়াল কাউন্ট, প্লেটলেট যেটাকে অনুচক্রিকা, কারণ রক্ত জমাট বাঁধার জন্য সেটা খুব দরকার। তাছাড়া থাইরয়েডের পরীক্ষা আমরা করি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তাছাড়া এইচআইভি এবং সিফিলিসের জন্য ভিডিআরএল টেস্ট করা হয়। আর হচ্ছে কি ব্লাড সুগার আমরা চেক করি, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেটা দেখি, সোনোগ্রাফি করে তো অবশ্যই দেখা হয়। আর যখন যে রোগটা মানে প্রবলেমটা হবে তখন তার জন্য, যেমন ধরুন যদি তার প্রেশার বেশি হয়, যেটা বললাম যে উচ্চ রক্তচাপজনিত কারণে পেশেন্ট মারাও যায়, হাইপারটেনশন, হ্যাঁ, তখন তার জন্য ইউরিন প্রোটিন, তারপর প্লেটলেট কাউন্ট, হিমোগ্লোবিন এগেইন দেখতে হবে। আর বাকি যে কিডনি ফাংশন, লিভার ফাংশন সবই দেখতে হয় টাইম টু টাইম। সেটা আজকে যা আছে দেখা গেল যে 10 দিন বাদেই সেটা পাল্টে গেছে, আরও খারাপের দিকে যাচ্ছে। ফলে আর সোনোগ্রাফি করেও দেখতে হয় টাইম টু টাইম যে সব কিছু ঠিক আছে কিনা। সেটার উপর নির্ভর করে যে প্রেগন্যান্সিটা কখন টার্মিনেট করা হবে। ইনফার্টিলিটি যদি কিছুটা বলে যে কি কারণে ইনফার্টিলিটির মেইন ইনফার্টিলিটির যেমন রাজ্যে কি রকম রেট বা প্রিভিলেন্স, রেট বা প্রিভিলেন্স সেইভাবে তো হিসাব করে দেখা হয়নি, তবে বেশ বেশি আছে, একদম কম না, প্রায়ই এটা পাওয়া যায়। তো এটার জন্য অনেকগুলি ফ্যাক্টর আছে, স্টার্টিং ফ্রম সাইকোলজিক্যাল ফ্যাক্টর, স্ট্রেস, যে আমরা যে ধরনের জীবনযাপন করি, ভোরবেলা থেকে বেরিয়ে গিয়ে যে ধরনের একটা স্ট্রেসফুল লাইফ লিড করি, কেউ হয়তো দৌড়ে গেলেন একদম আমবাসায় চাকরি করলেন, তারপর সেখান থেকে ফিরে এসে বাড়িতে ওদের যে শারীরিক যে স্ট্রেস, সাইকোলজিক্যাল অ্যান্ড শারীরিক, সেটা একটা বিরাট ভূমিকা রাখে। এছাড়াও কিছু আছে যে ফ্যামিলিয়াল স্ট্রেস, যেমন ধরুন আপনি যদি বাড়ির যে নিউলি ম্যারিড বা ওদের কন্টিনিউয়াস হ্যামারিং করতে তোদের প্রেগনেন্সি আসছে না কেন, সেটা ওদের সাইকোলজিক্যাল স্ট্রেস হয়, ওদের ক্ষেত্রে ওভুলেশন ইররেগুলার হতে পারে এবং প্রেগনেন্সি নাও আসতে পারে। ফলে সেটা একটা বিরাট ভূমিকা রাখে। তাছাড়া ফুড হ্যাবিট, আমরা যে ধরনের ফাস্ট ফুড, যে ধরনের লাইফ লিড করি সেটা, এক্সারসাইজ না করা, আর তার সঙ্গে যেমন ধরুন আদার ফ্যাক্টরসগুলি যেগুলো আছে, টিউবাল ফ্যাক্টর, কোনো ইনফেকশনের কারণে হতে পারে, বা মেইলের স্পার্মের কোনো আলাদা কারণ আছে, সেইগুলি সবকটা মেল ফিমেল সবকটা ফ্যাক্টর আমরা মানে ইনভেস্টিগেশন করে দেখা হয়। আর খুব রেয়ারলি দেখা যায় যে কোনো ফ্যাক্টরই আমরা ধরতে পারছি না, কিছুই নেই, বোথ আর নর্মাল, কিন্তু হচ্ছে দেয়ার মে বি এ রোল যে অ্যান্টিবডি, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা ব্যাপার আছে, যে দে আর নট অ্যাকসেপ্টিং, সেটা হয়তো একটা একজনকে অ্যাকসেপ্ট করছে না, তাদের জন্য একজন আরেকজনের স্পার্মটা মেরে ফেলছে, সেটাও আছে। ফলে অনেক ধরনের ফ্যাক্টরি আছে, তার মোস্ট অফ দেম আর প্রিভেন্টেবল আর ডিটেক্টেবল অ্যান্ড ট্রিটেবল। তারপর যদি নাই আসে এরকম করে, তারপরে তো আইভিএফ, অনেক ধরনের আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক আছে, তাতেই প্রেগনেন্সি আসে। একটা কথা, ব্লাড গ্রুপ পরীক্ষা করাটা প্রেগনেন্সির আগে বোথ পার্টনার্স, হাজব্যান্ড ওয়াইফ, কতটুকু গুরুত্বপূর্ণ? যে পজিটিভ লাইক অ্যাকচুয়ালি এবিওআরএস ফ্যাক্টর যে আছে সেটা সেটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু যেমন আমাদের এদিকে যে আরএচ আইসো ইমিউনাইজেশন
মা যদি নেগেটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, বাচ্চাটাও যদি পজিটিভ হয়, এদিকের সম্ভবত দিচ্ছে মানে আমাদের একটা বুন, আমাদের এই দিকে আইসোইমিউনাইজেশন ইজ ভেরি ভেরি রেয়ার, ভেরি রেয়ার। এটা মনে হয় জেনেটিক সাবটাইপ কোনো একটা কিছু আছে। ওয়েরেজ যেমন চণ্ডীগড়ের পাশে যখন আমরা দেখেছি, সেখানে রাজস্থান, পাঞ্জাব আর ওই সব এলাকায় যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ, আইসোমিউনাইজেশন ইজ ভেরি হাই, ওদের প্রেগনেন্সি প্রায় নষ্ট হয় প্রচুর। তো ওদের জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। তবে শুধু যে ব্লাড গ্রুপের জন্য বিয়ে ভেঙে যাবে বা বিয়ে হবে না, দ্যাট ইজ অলসো ইজ নট কারেক্ট। সেটা এমন কোনো বড় ব্যাপার না। সেটা এরকম হলে তার জন্য আগে থাকতে দেখে প্রিভেনশন কি নেওয়া যায়, যে যদি কেউ অ্যাবর্শন হয়ে করায় বা অ্যাবর্শন, তারপরে এন্টিডি দিতে হবে টু প্রিভেন্ট আইসোইমিউনাইজেশন। এইগুলি তো হবে, আছেই। ব্লাড গ্রুপ পরীক্ষা করতেও অবশ্যই দরকার। যখন আমরা আলোচনার একদম শেষ লগ্নে চলে আসলাম, আমরা যে আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রথমে শুরু করেছিলাম, বয়ঃসন্ধিকালে বিভিন্ন স্ত্রীরোগ সমস্যা এবং প্রতিরোধ এবং প্রতিকার, এই সম্পর্কে টেক হোম মেসেজ তুমি কি বলতে চাইছো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা বা সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা তুমি বলেছিলে যে মানুষ অ্যাকচুয়ালি সেটার ব্যাপারে যে বয়ঃসন্ধিকালে যে মা বাবা দুজনেরই একটা বিশাল ভূমিকা থাকে। মেয়েদের তো স্বাবলম্বী করার জন্য পরিবারের সবাইকে চেষ্টা করতে হবে। তার জন্য তাকে শুরু থেকেই তাকে প্রপারলি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট করানো এবং তাকে সাপোর্ট দেওয়া, তাকে কখনো দাবিয়ে রাখা না। তার যা মনের প্রশ্ন আছে সেগুলি মা বাবাই ভালো বলতে পারবেন, বিশেষত মাসিরা ভালো করে বোঝাতে পারবেন। কোনো নিজের ভ্রান্ত ধারণা থেকে এমন কিছু এক্সপ্লেনেশন করবেন না। যদি কখনো আপনাদের কোনো ডাউট হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সুস্থভাবে বাচ্চাদের বড় করুন এবং তাদের সুস্থভাবে সুস্থ নাগরিক তৈরি করুন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে থাকার জন্য। থ্যাংক ইউ। আপনারা দেখছিলেন স্বাস্থ্য স্পন্দন অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের। আমি আগামী রবিবার আবার থাকবো অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে, আলোচনা করব কোনো একটা স্বাস্থ্য বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।